নমস্কার। এসএসসি জিডি পরীক্ষা তো এসেই গেল। চলুন অর্থনীতির সবচেয়ে জরুরি বিষয়গুলো নিয়ে একবার ঝটপট আলোচনা সেরে নেওয়া যাক। আজ আমরা এমন কিছু ধারণা নিয়ে কথা বলবো যেগুলো পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে সাহায্য করবে। তো পরীক্ষার জন্য অর্থনীতির প্রস্তুতি কেমন চলছে? চলুন আজকের এই আলোচনার মাধ্যমে সেই প্রস্তুতিটাকেই আরেকটু মজবুত করে নিই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে চোখ বোলানোর জন্য এটা কিন্তু একটা দারুণ সুযোগ। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। মানে অর্থনীতিকে যদি ঠিকঠাকভাবে বুঝতে হয় তাহলে সবার আগে এর দুটো প্রধান দিক সম্পর্কে আমাদের জানতে হবে। বলা যেতে পারে এই দুটো দিকই হল অর্থনীতির ভিত্তি। তো অর্থনীতি জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে আমাদের চাহিদা তো অসীম, তাই না? কিন্তু সেই চাহিদা মেটানোর জন্য সম্পদ কিন্তু সীমিত। এই অসীম চাহিদা আর সীমিত সম্পদের মধ্যে ভারসাম্য আনার যে খেলা, সেটাই হলো অর্থনীতি। আমাদের কি চাই আর তার জন্য আমাদের কাছে কি আছে, এই হিসেব নিকেশটাই অর্থনীতির মূল কথা। এই অর্থনীতিকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করে দেখতে পারি। একটা হলো মাইক্রো ইকোনমিক্স। এটা মানে ছোট ছোট জিনিস নিয়ে আলোচনা করে, যেমন ধরুন একজন ব্যক্তি বা একটা কোম্পানি কি কিনবে বা কি বিক্রি করবে। আর অন্যদিকে আছে ম্যাক্রো ইকোনমিক্স। এটা দেখে পুরো দেশের বড় ছবিটা, যেমন দেশের জিডিপি কেমন, মুদ্রাস্ফীতি বাড়ছে না কমছে। ব্যাপারটা অনেকটা এরকম। মাইক্রো হলো অণুবীক্ষণ যন্ত্রে দিয়ে দেখা, আর ম্যাক্রো হলো দূরবীন দিয়ে পুরো আকাশটাকে দেখা। চলুন তাহলে ওই ম্যাক্রো ইকোনমিক্সের দূরবীনটা দিয়েই এবার দেখি। মানে একটা দেশ অর্থনৈতিকভাবে কেমন পারফর্ম করছে সেটা মাপার তো কিছু উপায় আছে, তাই না? এটাকে আমরা বলতে পারি দেশের অর্থনীতির একটা রিপোর্ট কার্ড। আর এই রিপোর্ট কার্ডের সবচেয়ে বড় নম্বরটাই হলো জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা শুনতে কঠিন লাগলেও ব্যাপারটা খুবই সোজা। জিডিপি মানে হলো একটা দেশের ভৌগোলিক সীমানার ভেতরে এক বছরে মোট যত জিনিস আর পরিষেবা তৈরি হয়েছে তার মোট বাজার দর। মানে জিডিপি বাড়ছে মানে দেশের অর্থনীতি এগোচ্ছে, চাকা ঘুরছে। জিডিপির সাথেই আসে আরেকটা কনসেপ্ট, সেটা হলো জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখন প্রশ্ন হলো দুটোর মধ্যে তফাৎটা কি? দেখুন, জিডিপি মাপে দেশের ভেতরের উৎপাদন, আর জিএনপি মাপে দেশের নাগরিকদের আয়, তারা দেশেই থাকুন বা বিদেশে। এর হিসেবটা হলো জিডিপির সাথে আমাদের নাগরিকরা বিদেশ থেকে যা আয় করছেন সেটা যোগ করা হয়, আর বিদেশিরা আমাদের দেশ থেকে যা আয় করে নিয়ে যাচ্ছেন সেটা বাদ দেওয়া হয়। আচ্ছা, জিডিপি জিএনপি তো গেল দেশের মোট হিসেব, কিন্তু এক একজন মানুষ গড়ে কেমন আয় করছে সেটাই হলো মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম। দেশের মোট জাতীয় আয়কে যদি মোট জনসংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলেই এটা বেরিয়ে আসে। এটা থেকে দেশের মানুষের গড় আর্থিক অবস্থাটা কেমন তার একটা মোটামুটি ধারণা পাওয়া যায়। তো দেশের আর্থিক হিসাব নিকেশ তো বুঝলাম, কিন্তু এই পুরো টাকার খেলাটা চালায় কে? নিয়ন্ত্রণটা কার হাতে? চলুন এবার দেশের টাকা আর ব্যাংকিং সিস্টেমের ভেতরে একটু ঢোকা যাক, যেটা কিনা অর্থনীতির ইঞ্জিন বলা চলে। ভারতের এই পুরো আর্থিক সিস্টেমের একদম কেন্দ্রে রয়েছে আরবিআই, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সহজ কথায় আরবিআই হল সব ব্যাংকের বস, দেশের কেন্দ্রীয় ব্যাংক এটাই। টাকা ছাপানো থেকে শুরু করে দেশের মুদ্রানীতি ঠিক করা, সব ব্যাংকের উপর নজর রাখা, এই সব গুরুত্বপূর্ণ কাজ আরবিআই করে থাকে। এখন প্রায়ই আমরা খবরে শুনি রেপো রেট বাড়ল বা কমল। তো এই রেপো রেটটা কী? ব্যাপারটা একদম সহজ। ধরুন আমাদের মতো বাণিজ্যিক ব্যাংকগুলোরও তো টাকার দরকার হয়, তখন তারা কার কাছে যায়? যায় আরবিআইয়ের কাছে ঋণ নিতে। এই ঋণের উপর ব্যাংকগুলোকে আরবিআইকে যে সুদটা দিতে হয় সেটাই হলো রেপো রেট। বাজারের টাকার যোগান কমানো বাড়ানোর জন্য এটা আরবিআইয়ের একটা খুব বড় হাতিয়ার। রেপো রেটের ঠিক উল্টো জিনিসটা হলো রিভার্স রেপো রেট। নাম শুনে বোঝা যাচ্ছে, তাই না? অনেক সময় ব্যাংকগুলোর হাতে অতিরিক্ত টাকা জমে যায়, তখন তারা সেই টাকাটা আরবিআইয়ের কাছে জমা রাখে। এর বদলে আরবিআই ব্যাংকগুলোকে সুদ দেয়। যে হারে সুদ দেয় সেটাই রিভার্স রেপো রেট। এর মাধ্যমে আরবিআই বাজার থেকে বাড়তি টাকাটা তুলে নেয়। আচ্ছা, এই যে এত রেপো রেট, রিভার্স রেপো রেটের কথা হচ্ছে, এগুলোর সাথে আমাদের রোজগার জীবনের সম্পর্কটা কি? সম্পর্কটা খুব সরাসরি। আরবিআইয়ের এই সব নীতির প্রভাব কিন্তু সোজা গিয়ে পড়ে আমাদের বাজারের ওপর, মানে জিনিসপত্রের দামের ওপর। এখানে দুটো খুব জরুরি শব্দ আমাদের জানতে হবে। এক, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, আর দুই, মুদ্রা সংকোচন বা ডিফ্লেশন। ইনফ্লেশন মানে হল যখন বাজারে জিনিসপত্রের দাম হুহু করে বাড়তে থাকে। মানে আজ যে জিনিসটা ১০০ টাকায় পাওয়া যাচ্ছে, কাল সেটার জন্য হয়তো ১১০ টাকা দিতে হচ্ছে। সোজা কথায় টাকার দাম কমে যাচ্ছে। আর ডিফ্লেশন হলো ঠিক তার উল্টো, যখন জিনিসপত্রের দাম কমতে থাকে আর টাকার দাম বাড়ে। এতক্ষণ তো আমরা অর্থনীতির কিছু সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে কথা বললাম,
চলুন এবার ফোকাসটা নিয়ে আসা যাক বিশেষভাবে আমাদের দেশের অর্থনীতির ওপর। ভারতের অর্থনীতির কিছু বিশেষত্ব আছে, সেগুলো একটু দেখে নেওয়া যাক। ভারতের অর্থনীতিকে বলা হয় মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি। এর মানে কি? এর মানে হলো এখানে সরকারি উদ্যোগ আর বেসরকারি উদ্যোগ দুটোই একসাথে কাজ করে। যেমন ধরুন, রাস্তাঘাট, রেল, স্বাস্থ্য বা শিক্ষার মতো কিছু জরুরি ক্ষেত্রেই সরকারের বড় ভূমিকা থাকে। আবার দেখুন, গাড়ি তৈরি বা মোবাইল ফোনের মতো অনেক কিছুই বেসরকারি কোম্পানির হাতে। দুটো ক্ষেত্র মিলেই দেশের অর্থনীতি চলে। এখন দেশের অর্থনৈতিক পলিসি বা নীতি কে ঠিক করে? এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হল নীতি আয়োগ। আগে এর জায়গায় ছিল যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন। নীতি আয়োগকে বলা হয় ভারত সরকারের থিঙ্ক ট্যাঙ্ক, মানে দেশের ভবিষ্যতের জন্য কি করা উচিত, কোন দিকে এগোনো উচিত, এই সব নিয়ে চিন্তাভাবনা করে, পরামর্শ দেওয়ার কাজটাই করে এই সংস্থা। সব ভালো দিকের পাশাপাশি আমাদের অর্থনীতির সামনে দুটো বড় চ্যালেঞ্জও কিন্তু রয়েছে। এক হলো দারিদ্র্যসীমা বা পভার্টি লাইন, মানে একটা ন্যূনতম আয় ঠিক করা হয়েছে যার নিচে রোজগার হলে কাউকে দরিদ্র বলে ধরা হয়। আর দ্বিতীয় বড় চ্যালেঞ্জটা হলো বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট, মানে কাজ করার ইচ্ছে আর যোগ্যতা দুটোই আছে কিন্তু কাজ পাওয়া যাচ্ছে না, এই অবস্থাটা। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই যে আমরা জিডিপি, আরবিআইয়ের পলিসি, ইনফ্লেশন, বেকারত্ব এত কিছু নিয়ে কথা বললাম, এই সব কিছু একসাথে মিলে ভারতের ভবিষ্যৎকে কিভাবে গড়ে তুলবে, এই ধারণাগুলো বোঝা কিন্তু শুধু পরীক্ষার জন্য দরকারি নয়। দেশের একজন সচেতন নাগরিক হিসেবেও এগুলো জানাটা খুবই জরুরি।